বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। হরমুজ দখলে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা। ওমান সাগরের আশপাশে ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে ওয়াশিংটন। টার্গেট হতে পারে যুদ্ধবিরতির আলোচনায় বাধা দেওয়া নেতারাও। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ উপেক্ষা করেই হরমুজ পার হলো ইরানি জাহাজ। আইআরজিসির নৌ ইউনিটের কড়া নিরাপত্তায় পৌঁছালো তেহরানের বন্দরে। যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি সংগ্রহ করছে এশীয় শোধনাগারগুলো। পণ্য পরিবহনে গুরুত্ব বেড়েছে পানামা খালের। জাহাজ জটের কারণে দ্রুত পার হতে গুনতে হচ্ছে বিপুল অর্থ। কৃত্রিম পা লাগবে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির। মুখমণ্ডল ও ঠোঁট গুরুতর দগ্ধ, লাগতে পারে সার্জারিও। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। দেশের গোপন তথ্য নিয়ে বাজি ধরে আটক হলেন মার্কিন সেনা। নিকোলাস মাদুরোকে আটকের বিষয়ে ধরেছিলেন বাজি, জেতেন $4 লাখ বেশি। মার্কিন সেনাবাহিনী হরমুজ প্রণালীতে ইরানের সক্ষমতা ধ্বংস করতে নতুন হামলার পরিকল্পনা তৈরি করছে। এজন্য একাধিক পরিকল্পনা পর্যালোচনা করে দেখছে পেন্টাগন। বিশ্বস্ত সূত্রের বরাতে এ তথ্য জানায় সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, পেন্টাগন বেশ কয়েকটি হামলার পরিকল্পনা পর্যালোচনা করছে, যার মধ্যে একটি পরিকল্পনায় হরমুজ প্রণালী, দক্ষিণ আরব উপসাগর ও ওমান উপসাগরের আশপাশে ইরানি লক্ষ্যবস্তুতে হামলার বিষয়টিও উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী এই হামলায় সেই সম্পদগুলো নষ্ট করা হবে যা ইরানকে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করছে। এর মধ্যে আছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির দ্রুতগতির আক্রমণ নৌকার বহর এবং মাইন পোতার কাজে ব্যবহৃত জাহাজ। বৃহস্পতিবার ট্রাম্প এই পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, হরমুজ প্রণালীতে কেউ মাইন পাতলে মার্কিন নৌবাহিনী তাদের উপর সরাসরি হামলা করবে। সামরিক কর্মকর্তারা আরেকটি পরিকল্পনাও প্রস্তাব করেছেন। সেটি হলো, যেসব ইরানি সামরিক নেতা স্থায়ী যুদ্ধবিরতির আলোচনায় বাধা দিচ্ছেন বলে যুক্তরাষ্ট্র মনে করে, তাদের লক্ষ্য করে হামলা চালানো। একই সঙ্গে সিএনএন জানাচ্ছে, যুক্তরাষ্ট্র ইরানের বাকি সামরিক সক্ষমতার উপর আবার হামলা শুরু করতে পারে। এর মধ্যে আছে ইরানের ক্ষেপণাস্ত্রের মজুদ ও উৎক্ষেপণ ঘাঁটি। কয়েকদিন আগে ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার পর এই প্রতিবেদন উঠে এসেছে। ওমান সাগরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও জাহাজ জব্দের চেষ্টা উপেক্ষা করে অবরুদ্ধ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে বন্দরে পৌঁছেছে ইরানের পণ্যবাহী একটি জাহাজ। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানায়, চালবাহী জাহাজটিকে পাহারা দিয়ে নিয়ে আসে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির নৌ ইউনিট। মূলত মার্কিন বাহিনীর কবজা থেকে জাহাজটিকে রক্ষা করতেই এই বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এর আগে ইরানে সমুদ্র পথে অবরোধের ডাক দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সূত্র থেকে জানা গেছে, মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলে 2টি বিমানবাহী রণতরী সহ যুক্তরাষ্ট্রের অন্তত 26টি যুদ্ধজাহাজ অবস্থান করছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার গোপন অভিযানে বাজি ধরে প্রায় $4 লাখ লাভ করার অভিযোগে মার্কিন বিশেষ বাহিনীর এক সেনাকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ অনুযায়ী মাস্টার সার্জেন্ট গ্যানন কেন ভ্যান ডাইক ডিসেম্বরের শেষ দিকে পলিমার্কেট নামে একটি প্ল্যাটফর্মে প্রায় $32,000 বাজি ধরেন। তিনি ধারণা করেছিলেন জানুয়ারির মধ্যে মাদুরো ক্ষমতা থেকে সরে যাবেন। তদন্তকারীরা বলছেন, ভ্যান ডাইক ওই গোপন সামরিক অভিযান অপারেশন অ্যাবসোলিউট রিজলভ এর পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে বাজি ধরার আগেই তার কাছে গোপন তথ্য ছিল। এই তথ্য ব্যবহার করে তিনি 13টি বাজি ধরেন এবং অভিযানের ঠিক কয়েক ঘন্টা আগেও শেষ বাজিটি করেন। এতে তিনি $4 লাখ বেশি লাভ করেন। প্রসিকিউটরদের দাবি, ওই সৈনিক লাভের অর্থ প্রথমে বিদেশি ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টে পাঠিয়ে পরে অনলাইন ব্রোকারেজে জমা দেন, যাতে উৎস গোপন রাখা যায়। এই ঘটনায় তার বিরুদ্ধে গোপন তথ্য চুরি ও অপব্যবহার, জালিয়াতি এবং প্রতারণা সহ মোট 5টি অভিযোগ আনা হয়েছে। এদিকে পলিমার্কেট কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করার পর তারা বিষয়টি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে জানিয়েছে এবং তদন্তে সহযোগিতা করছে। হরমুজ প্রণালীতে আবারও ইরানের সেনাবাহিনী লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ভারতীয় পণ্যবাহী জাহাজ। বুধবার হরমুজে 2টি জাহাজ আটকায় আইআরজিসি। ওই 2 জাহাজের মধ্যে একটি লাইবেরিয়া থেকে খনিজ তেল নিয়ে গুজরাটের দিকে যাচ্ছিল। পথে জাহাজটির ইঞ্জিন বিকল করে দখলে নেয় আইআরজিসি। এক বিবৃতিতে বাহিনীটি জানায়, পানামার এমএসসি ফ্রান্সিসকা এবং লাইবেরিয়ার অ্যাপামিনোডেস নামক 2টি জাহাজ আইআরজিসির হেফাজতে রয়েছে। সেগুলো ইরানের দিকে নিয়ে যাওয়া হয়েছে। সমুদ্রে জাহাজের গতিবিধির উপর নজরদারি সংস্থার তথ্য অনুযায়ী লাইবেরিয়ার অ্যাপামিনোডেস জাহাজটি গুজরাটের মুন্দ্রা বন্দরের দিকে যাচ্ছিল। ইরানের নৌবাহিনী জানিয়েছে ওই জাহাজগুলোর কাছে প্রয়োজনীয় ছাড়পত্র ছিল না।
এর আগে ওমান থেকে প্রায় 15 নটিক্যাল মাইল উত্তর পূর্বে পণ্যবাহী একটি জাহাজে গুলি চালায় আইআরজিসি। এতে জাহাজটির নিয়ন্ত্রণ কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনার কিছুক্ষণ পর অন্য একটি পণ্যবাহী জাহাজে ইরানের হামলার কথা জানায় বার্তা সংস্থা এপি। পরে জানা যায় ওই দুই জাহাজের মধ্যে একটি ভারতের দিকে যাচ্ছিল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আজ ইসরায়েল ও লেবাননের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমানে চলমান 10 দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যেই এই আলোচনা চলছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন, রাষ্ট্রদূত পর্যায়ের এই আলোচনার মূল ভিত্তি হল ইসরায়েলি আগ্রাসন সম্পূর্ণ বন্ধ করা, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও বন্দি বিনিময়, এছাড়া আন্তর্জাতিক সীমান্তে লেবানন সেনাবাহিনীর মোতায়েন এবং যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে পুনর্গঠন প্রক্রিয়া শুরু করার বিষয়েও গুরুত্ব দিচ্ছে বৈরুত। এর আগে গত 16 এপ্রিল প্রথম দফার আলোচনার পর দুই দেশের মধ্যে 10 দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর শীর্ষ বেসামরিক কর্মকর্তা ও সচিব জন ফেলান তার পদ ছাড়ছেন। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন বুধবার এ তথ্য জানিয়েছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে বলেন, ফেলান তাৎক্ষণিকভাবে প্রশাসন ছাড়ছেন। তার স্থলে নৌবাহিনীর আন্ডার সেক্রেটারি তথা উপসচিব হাং কাও ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব নেবেন। তবে পেন্টাগনের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে ফেলানকে আসলে বরখাস্ত করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং অন্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার সম্পর্ক সম্প্রতি খারাপ হয়ে ওঠে। অনেকেই এই পদে হাং কাওকে বেশি উপযুক্ত মনে করতেন। সূত্রগুলোর মতে এক ভিডিওতে সিনেটর মার্ক কেলি সেনাদের অবৈধ নির্দেশ না মানার পরামর্শ দেওয়ার ঘটনায় ফেলান যথেষ্ট কড়া অবস্থান নেননি। এজন্য হেগসেথ তাকে দায়ী করেন। এছাড়া হেগসেথের ডেপুটি স্টিফেন ফিনবার্গের সঙ্গে জাহাজ নির্মাণ প্রকল্পের ব্যবস্থাপনা নিয়েও মতবিরোধ ছিল ফেলানের। মধ্যপ্রাচ্য ঘিরে চলমান উত্তেজনা যেন থামছেই না। যুদ্ধবন্ধের দ্বিতীয় দফা আলোচনার দিকে যখন মুখিয়ে গোটা বিশ্ব, তখন ইরানের অন্তত 3টি তেলবাহী ট্যাঙ্কার আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সঙ্গে ইরানি বন্দরগামী বা সেখান থেকে বের হওয়া 29টি জাহাজকে পথ পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়, মালয়েশিয়া, ভারত ও শ্রীলঙ্কার কাছাকাছি এশীয় জলসীমায় থাকা ইরানি পতাকাবাহী ট্যাঙ্কারগুলোকে আটক করে তাদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য করেছে মার্কিন বাহিনী। আটক হওয়া জাহাজগুলোর মধ্যে ডিপসি নামের একটি সুপার ট্যাঙ্কার ছিল, যা আংশিকভাবে অপরিশোধিত তেল বহন করছিল। এছাড়া ছিল 10 লাখ ব্যারেল ধারণ ক্ষমতা সম্পন্ন সেভিন নামের একটি ছোট ট্যাঙ্কার। 20 লাখ ব্যারেল তেলবাহী আরেকটি বড় ট্যাঙ্কার ডোরেনাকেও আটক করে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানি বন্দরগুলোতে তাদের নৌ অবরোধ শুরুর পর থেকে এখন পর্যন্ত 29টি জাহাজকে ফিরে যেতে বা পথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে। চলমান যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে অস্থির করে তুলেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা পুরোপুরি কমেনি, বরং সাময়িক শান্তির মধ্যেও নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা বাড়ছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে ইরানের কঠোর অবস্থান পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ চলতে থাকলে গুরুত্বপূর্ণ এই নৌপথ খোলা হবে না। এই অনিশ্চয়তার প্রভাব সরাসরি পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। বৃহস্পতিবার তেলের দাম হঠাৎ করেই বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের মানদণ্ড ভিত্তিক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTIA এ তেলের দাম প্রায় 4.06% বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল $96.73 পৌঁছায়। একইভাবে আন্তর্জাতিক মানদণ্ড ব্র্যান্ড অপরিশোধিত তেলের দামও 3.62% বেড়ে $105.63 ওঠে। যদিও পরে কিছুটা দাম কমে আসে, তবুও বাজারে অস্থিরতা রয়ে গেছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি নিয়ে স্পষ্ট কোনো সমাধান না আসা পর্যন্ত তেলের দাম এমন ওঠানামা চলতেই থাকবে। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ রুটে কোনো বাধা তৈরি হলে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে, যা সরাসরি দাম বাড়ায়। যুদ্ধবিরতি থাকলেও ভাষার লড়াই যেন থামছেই না, বরং পাল্টাপাল্টি হুমকিতে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সংঘাত নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের সেনাবাহিনী বুধবার সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র নতুন কোনো হামলা চালালে তাৎক্ষণিকভাবে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে শক্তিশালী আঘাত হানা হবে। দেশটি বিপ্লবী গার্ড বাহিনী IRGC আরো কঠোর ভাষায় বলেছে, আবার যুদ্ধ শুরু হলে শত্রুর অবশিষ্ট সব সম্পদ চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি বলেন, ইরানি বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং যে কোনো মুহূর্তে প্রতিক্রিয়া জানাতে সক্ষম। তার অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ও তার সামরিক নেতৃত্ব ধারাবাহিকভাবে হুমকি দিয়ে যাচ্ছে।
যাচ্ছে। এদিকে ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি মেয়াদ বাড়ানো হলেও তেহরানের উপর মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে। তিনি আরো বলেন, ইরান একটি একীভূত প্রস্তাব না দেওয়া পর্যন্ত এই অবস্থান বজায় থাকবে। এদিকে এই পরিস্থিতি আপাতত নীরব উত্তেজনা হলেও যে কোনো সময় তা বড় সংঘাতে রূপ নিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রচারণা শেষ হয়েছে আগেই, তবে কমেনি রাজনৈতিক উত্তাপ। অন্য দলের অংশগ্রহণ থাকলেও নির্বাচনে মূল লড়াই হচ্ছে মূলত তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি বিজেপির মধ্যে। এদিকে নির্বাচন ঘিরে জন্ম নিয়েছে বিতর্ক। ভোটের আগে পশ্চিমবঙ্গের 90 লাখের মতো ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। বাদ পড়াদের মধ্যে রাজ্যটির সংখ্যালঘু ছাড়াও হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক ভোটার রয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এ ধরনের পদক্ষেপের প্রতিবাদ জানালেও কাজ হয়নি। তৃণমূলের অভিযোগ, নির্বাচনে জিততে নানা কারসাজি করছে বিজেপি। নরেন্দ্র মোদী ও অমিত শাহর নেতৃত্বাধীন বিজেপি এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রচারে সক্রিয় রয়েছেন। ভোটকে কেন্দ্র করে রাজ্যের সামরিক বাহিনী, সাঁজোয়া যানসহ প্রায় 2.5 লাখ নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনকে বিজেপির কৌশল হিসেবে দেখছেন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, রাজ্যের নির্বাচনে দিল্লি থেকে বিপুল সংখ্যক বাহিনী এনে মোতায়েন করা হয়েছে, যা মূলত বিজেপির স্বার্থে করা হচ্ছে। তিনি ভোটারদের সতর্ক থাকতে বলেছেন, যাতে কোনো ধরনের জাল ভোট বা অনিয়ম না হয়। এদিকে মাঠ পর্যায়ে এরই মধ্যে কিছু সহিংসতার খবর এসেছে। বিশেষ করে নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের কিছু এলাকায় সংঘর্ষ, ভাঙচুর ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এসব ঘটনা নির্বাচনকে আরও সংবেদনশীল করে তুলেছে। এই দফায় প্রায় 1478 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে যেমন তৃণমূল ও বিজেপির হেভিওয়েট নেতা আছেন, তেমনি কংগ্রেস ও অন্যান্য দলের প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে মোট ভোটার প্রায় 3,60,00,000। পরবর্তী ধাপের ভোট হবে আগামী 29 এপ্রিল এবং ফল ঘোষণা হবে 4 মে। ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা যেন থমকে গেছে। বাইরে নীরবতা, ভেতরে তীব্র টানাপোড়েন। সবকিছুর কেন্দ্রে একজন মানুষ, মোস্তফা খামেনি। 6 সপ্তাহ ধরে তিনি জনসম্মুখে নেই। তার নীরবতাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তিনি কি আদৌ সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় আছেন, নাকি ক্ষমতার ভেতরে চলছে অন্য খেলা? ড্রোন হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির পর উত্তরসূরি হিসেবে দ্রুতই তার নাম ঘোষণা হয়েছিল, কিন্তু তারপর থেকেই যেন অদৃশ্য হয়ে গেছেন মোস্তফা। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মোস্তফা খামেনি বর্তমানে সরাসরি সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় নেই। ওয়াশিংটনের দাবি, গত 28 ফেব্রুয়ারির হামলায় মোস্তফা গুরুতর আহত হয়েছেন। তার পায়ে ফ্র্যাকচার, বাম চোখে আঘাত এবং মুখে ক্ষত রয়েছে বলে গুঞ্জন রয়েছে। তেহরানের দাবি, নিরাপত্তার কারণেই তিনি আড়ালে। সত্যটা কি, কেউই নিশ্চিত নয়। এই অনিশ্চয়তার মাঝেই থমকে আছে ইরান যুক্তরাষ্ট্র আলোচনার টেবিল। কারণ চূড়ান্ত সিদ্ধান্ত কে নেবে, এই প্রশ্নেরই উত্তর নেই। ইরানের ক্ষমতার ভেতরেও ফাটল স্পষ্ট। কেউ কঠোর অবস্থান চাইছে, কেউ চাইছে সমঝোতার পথ, কিন্তু নেতৃত্বের স্পষ্ট নির্দেশনা ছাড়া এগোচ্ছে না কিছুই। এর সঙ্গে যুক্ত হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর ইস্যু, পারমাণবিক কর্মসূচি। ইরানের হাতে থাকা উচ্চমাত্রার ইউরেনিয়াম এখন যুক্তরাষ্ট্রের জন্য বড় আতঙ্ক। এই ইস্যুতে একটি ভুল সিদ্ধান্তই পরিস্থিতিকে ঠেলে দিতে পারে সংঘাতের দিকে। ধারণা করা হচ্ছে, তেহরানের কাছে বর্তমানে 440 কেজি ইউরেনিয়াম রয়েছে। এটি পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় 90% বিশুদ্ধতার খুব কাছাকাছি। এই মজুদ দিয়ে 8 থেকে 12টি বোমা বানানো সম্ভব। এই স্পর্শকাতর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মতো ক্ষমতা এখন কার হাতে, তা নিয়ে সন্দিহান ওয়াশিংটন। এর মধ্যে মোস্তফার কণ্ঠ শোনা যাচ্ছে, কিন্তু সরাসরি নয়। এআই ভিত্তিক বার্তা, অডিও কনফারেন্স, সবকিছুই যেন এক রহস্যময় পর্দা। সমালোচকদের সন্দেহ, এটি সময় নেওয়ার কৌশল, কঠিন সিদ্ধান্ত এড়িয়ে যাওয়ার চেষ্টা। ফলে পরিস্থিতি এখন অচল অবস্থায়। আলোচনার দরজা খোলা, কিন্তু কেউ ঢুকছে না। মধ্যস্থতার চেষ্টা চলছে, কিন্তু মোস্তফা খামেনির সামনে না এলে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে বড় কোনো চুক্তি অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। হরমুজ প্রণালী ও ইরানের সামরিক সক্ষমতা লক্ষ্য করে নতুন হামলার পরিকল্পনা করছে মার্কিন সামরিক বাহিনী। এর সঙ্গে সম্পৃক্ত একাধিক সূত্র সিএনএনকে এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলো জানিয়েছে, হরমুজ প্রণালী, দক্ষিণ আরব উপসাগর ও ওমান উপসাগরে ইরানের সক্ষমতা ধ্বংস করাই এই পরিকল্পনার লক্ষ্য। বিশেষ করে ইরানের ছোট দ্রুতগামী আক্রমণকারী নৌযান, মাইন স্থাপনকারী জাহাজ ও অন্যান্য সামরিক সরঞ্জাম, যা ব্যবহার করে তেহরান গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টির অস্ত্র হিসেবে ব্যবহার করছে, সেগুলো লক্ষ্যবস্তু করা হবে। সূত্রগুলো আরও জানায়, ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র, লঞ্চার এবং হাজার হাজার ড্রোন অক্ষত রয়েছে। এবার সেগুলো লক্ষ্যবস্তু করা হবে।
গত 7 এপ্রিল শুরু হওয়া যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল্যস্ফীতি কমানোর চেষ্টাকেও ঝুঁকির মুখে ফেলেছে এটি। CNN এর প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ এখনও অক্ষত। ইরানের অসংখ্য ছোট নৌযান রয়েছে যা জাহাজে হামলা চালানোর প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হতে পারে। ফলে হরমুজ প্রণালী উন্মুক্ত করার মার্কিন প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠেছে। শুধু হরমুজ প্রণালীর আশেপাশে হামলা চালিয়েই এই জলপথ তাৎক্ষণিকভাবে উন্মুক্ত করা সম্ভব নয় বলে জানিয়েছে CNN। ট্রাম্প জানিয়েছেন, কূটনৈতিক সমাধান না হলে আবারও সামরিক অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র। যদিও ইরানে আবারও হামলা চালানো হলে তা সংঘাতকে উস্কে দেবে বলে সতর্ক করেছেন বর্তমান ও সাবেক একাধিক মার্কিন কর্মকর্তা। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানায়, অপারেশনাল নিরাপত্তার কারণে ভবিষ্যৎ বা কাল্পনিক কোনো পদক্ষেপ নিয়ে আলোচনা করি না। প্রেসিডেন্টকে বিভিন্ন বিকল্প প্রস্তাব দিচ্ছে মার্কিন সামরিক বাহিনী। সব বিকল্পই এখন আলোচনার টেবিলে রয়েছে। ইরানের তেল ক্ষেত্রে কোনো হামলা হলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সাকাভ এসফাহানি। তিনি বলেন, শত্রুপক্ষ যদি আবারও কোনো ভুল করে তবে আমাদের কৌশল হবে চোখের বদলে চোখ। আমাদের কোনো তেলকূপে আঘাত করা হলে যে দেশের মাটি ব্যবহার করে আমাদের ওপর আক্রমণ চালানো হবে সেই দেশের তেল স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হবে। সাকাভ এসফাহানি আরও বলেন, আলোচনার টেবিলে ইরানের প্রতিনিধি দল শত্রুর কলার চেপে ধরেছে। ইরান যুদ্ধ বাংলাদেশকেও তীব্র জ্বালানি সংকটে ফেলেছে। ঢাকা সহ সারা দেশের পাম্পগুলোতে দিনের পর দিন তেলের জন্য যানবাহন নিয়ে মানুষের ঘন্টার পর ঘন্টা ক্লান্তিকর অপেক্ষার দীর্ঘ লাইন সেই সংকটকে দৃশ্যমান করছে। জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়ছে বিদ্যুৎ উৎপাদনে, দ্রব্যমূল্যে এবং সর্বোপরি অর্থনীতিতে। যদিও জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই বলে বাংলাদেশ সরকার বারবার দাবি করছে, তাহলে ঘাটতি কোথায়? প্রশ্ন উঠছে সরকারের ব্যবস্থাপনা নিয়ে। এসব নিয়েই আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা, সঙ্গে আছেন সহকর্মী কাদির কল্লোল। কাদির, আপনাকে স্বাগত। আলোচনা শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি, বিবিসি বাংলার সর্বশেষ খবর এবং বিশ্লেষণ জানতে ভিজিট করতে পারেন বিবিসি বাংলার ওয়েবসাইট। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল। যুক্ত থাকুন বিবিসি বাংলার ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেলে। কাদির, জ্বালানি তেলের সংকট সামলাতে সরকারের অব্যবস্থাপনার প্রশ্ন বারবার কেন আসছে? আসলে যেটা হয়েছে যে পরিস্থিতি বা সংকটের শুরুতেই অব্যবস্থাপনার বিষয়টা দৃশ্যমান হয়েছে। সেটা যদি বলি উদাহরণ হিসেবে, যে ইরান যুদ্ধ ফেব্রুয়ারির শেষের দিকে 28শে ফেব্রুয়ারি শুরু হয়েছে। এরপর থেকেই জ্বালানি তেলের একটা সংকট হতে পারে এই ধরনের ধারণা থেকে মানুষের মধ্যে এক ধরনের প্যানিক বাইং তৈরি হয়, যেটার মানে দেখা যায় ঢাকা সহ সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে যানবাহন নিয়ে মানুষের ভিড়। তো সেখানে মানে সেই ভিড়টা বাড়িয়ে দেয় সরকারের একটি পদক্ষেপ। সেই সময়ই সরকার রেশনিং ব্যবস্থায় চলে যায়, যে একটা নির্দিষ্ট পরিমাণ তেল গাড়ির ক্ষেত্রে দেওয়া হবে, মোটরসাইকেলের ক্ষেত্রে দেওয়া হবে, এরকম একটা নিয়ম বেঁধে দেয়। মানে রেশনিং করা হয় পাম্পগুলোতে। যখন এই রেশনিং করা হয়, মানুষের মধ্যে, বিশ্লেষকরা মনে করছেন, তখন মানুষের মধ্যে আতঙ্কটা আরও বেড়ে যায়, বা প্যানিক বাইংয়ের যে চিন্তাটা সেটা আরও বেড়ে যায়। এর ফলে পাম্পগুলোতে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়। মানে দিন রাত যানবাহন নিয়ে মানুষ সেখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, 7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা। অনেকের অভিজ্ঞতা যে 10 ঘন্টা অপেক্ষা করার পরেও গিয়ে তেল পাচ্ছেন না। একটা মানে কেওয়াটিক একটা মানে অস্থির পরিস্থিতি তৈরি হয় জ্বালানি তেল নিয়ে সারা দেশেই। শুরুতেই এই মানে সরকারের পদক্ষেপের এই অব্যবস্থাপনার ধাক্কাটা, এই পরিস্থিতিতে সরকার কিন্তু রেশনিং পদ্ধতি বা রেশনিং ব্যবস্থাটা তুলে নিতে বাধ্য হয়, সেটা সরিয়ে দেওয়া হয়। কিন্তু যেটা হয়, যে বলা হয় যে পাম্পগুলোতে সরবরাহটা কমে গেছে। সরকারের মধ্যেও সেই সময়ে মনে হয় যে এক ধরনের একটা দ্বিধা ছিল যে তারা আসলে কি করতে পারে, তেল কতটা মজুদ আছে বা তেল বাইরে থেকে কতটা পাওয়া যাবে, সেই ধরনের একটা ব্যবস্থা, মানে একটা চিন্তা হয়তো কাজ করেছে। সরকারি সূত্রগুলোই এমন কথা বলছেন। তবে শেষ পর্যন্ত যেটা সরকারের দিক থেকে করা হয়েছে, বিভিন্ন মানে বিকল্প জায়গা থেকে তেল এনা, মানে আন্তর্জাতিক খোলা মার্কেট থেকে চড়া দামে বা উচ্চ দামে তেল কিনে আনা, মানে তেল সংগ্রহটা সরকারের দিক থেকে করা হয়েছে। জ্বালানি, বিদ্যুৎ এবং খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তার সঙ্গে আমি কথা বলছিলাম। তিনি যেটা বলছেন যে আগামী 2 মাস
তারও বেশি সময় তেল এখন মজুদ আছে। তারা মনে করছেন যে অকটেন এবং পেট্রোল বাংলাদেশে মানে চাহিদার একটা বড় অংশ বাংলাদেশেই প্রস্তুত হয় সরকারি এবং বেসরকারি খাতে, সেইটা তাদের মজুদ আছে, মানে সংগ্রহ করা হয়েছে এই সময়ের মধ্যেও। সব মিলিয়ে যা আছে সেটা আগামী 2 মাস বা তার বেশি সময় চলতে পারে। তারপরেও কেন এটা থামানো যাচ্ছে না? তারা মানুষকে আশ্বস্ত করতে পারছেন না কেন? এই জায়গাতেই প্রশ্নগুলো উঠছে। ইরান যুদ্ধ শুরুর পর থেকে কিন্তু এই যে 1 মাসেরও বেশি সময় ধরে তেলের জন্য পাম্পগুলোতে মানুষজন দিনরাত যাচ্ছেন, সরকার বলছে ঘাটতি নেই, বিভিন্নভাবে তেল সংগ্রহ করা হয়েছে, তাহলে ভিড়টা কেন কমছে না? মানুষ সন্তুষ্ট হতে পারছে না। সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে সেইটা আস্থায় নিতে পারছে কিনা সেই জায়গাটাতে সন্দেহ করছেন বিশ্লেষকরা। কারণ যাদের মানে এমনও ঘটনা পাওয়া গেছে যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন তেল নেয়ার জন্য, যাদের তেল যতটা প্রয়োজন তার থেকেও বেশি নিচ্ছেন, এ ধরনের অভিযোগগুলো এসছে। তবে মোটা দাগে কয়েকটা কারণ, যে একটা কারণ যেমন এসছে রেশনিং ব্যবস্থা প্রথমে নেওয়া, সেটা পরে প্রত্যাহার করা হয়েছে। তারপরে যেটা হয়েছে সরকারের দিক থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলো দৃশ্যমান ছিল না প্রথম দিকে, মানুষকে সেইভাবে আশ্বস্ত করতে পারেনি। আর সরকারের দিক থেকেও যেটা বলা হচ্ছে আরেকটা কারণ হিসেবে, সেটা হচ্ছে যে সুযোগটা নিয়ে এক শ্রেণীর অসাধু বা কালোবাজারি চক্র তারা মাঠে নেমে পড়েছে। তারা তেল সংগ্রহ করছে মোটরসাইকেলে বা গাড়িতে, বা সংগ্রহ করে সেই তেলটা সরিয়ে ফেলে আবার এসে বারবার পেট্রোল পাম্পগুলো বিভিন্ন পেট্রোল পাম্প থেকে নিয়ে এটা কালোবাজারি করছে। সরকার বলছে যে তারা এই জায়গাটাতে যাতে অসাধু ব্যবসায়ী বা কালোবাজারির যে বিষয়টা, এখানে তারা ব্যবস্থা নিচ্ছেন, অভিযান চালাচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে মানে হাজার হাজার লিটার তেল উদ্ধার করা হচ্ছে। আমরা বেশ কিছু পদক্ষেপ দেখেছি সরকারের, অভিযানের কথা আপনি বলছিলেন, সরকার বলছে তারা এটা কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু সেই জায়গাটা কি ঘাটতি রয়ে গেছে? এই ব্যবস্থাপনাটা যে চক্রের কথা বলা হচ্ছে, সেই চক্রটাকে সরকার ভাঙতে পারছে না কেন? সরকার বলছে অভিযান চালাচ্ছে তারা। জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ যেমন বলছেন, তারা অভিযান চালাচ্ছেন, অনেককে ধরা হয়েছে, উদ্ধার করা হয়েছে অনেক তেল অবৈধভাবে লুকিয়ে রাখার ক্ষেত্রে, কিন্তু মানে সেটাকে ভাঙা যাচ্ছে না, সেটা ভাঙতে পারছে না। সেই জায়গাটাতে কিন্তু ব্যর্থতা আছে, সরকারের লোকজনও সেটা স্বীকার করছেন। কখনো কখনো সরকারের লোকজনের সাথে কথা বললে মনে হয় যে এই জায়গাটাতে এক ধরনের অসহায়ত্ব প্রকাশ পায়, যে তারা কেন ভাঙতে পারছেন না, যদিও অভিযান চলছে। সেটা একটা বিষয় যেমন রয়েছে। তারপরে এরই মাঝে আবার তেলের দাম মানে কিছুটা বাড়ানো হয়েছে, যেটা বাড়ানো হয়েছে সেটার আবার প্রভাব পরিবহন সেক্টরে পড়ছে, সেটার প্রভাব অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে পড়ছে, দ্রব্যমূল্যের উপরে পড়ছে, বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সামগ্রিকভাবে এই জ্বালানি সংকটের বিষয়টা পড়ছে। ফলে সামগ্রিকভাবে অর্থনীতিতেও এক ধরনের প্রভাব পড়তে যাচ্ছে। ফলে সংকটটা মানে তেলকে ঘিরেই তো অন্যান্য সংকটগুলো বিস্তৃত হচ্ছে, বাড়ছে, যেটা বিশ্লেষকরা বলছেন, অর্থনীতিবিদরাও বলছেন। আমরা দেখছি যে এই বিদ্যুৎ উৎপাদনে যে ধরনের প্রভাব পড়ছে এই জ্বালানি তেলের সংকটের কারণে, সেটি আসলে লোডশেডিংকে এক ধরনের বলা যায় যে বেশ ভালোভাবেই ফিরিয়ে এনেছে। এখন এই পরিস্থিতি আসলে কতটা উদ্বেগের? বিশ্লেষকরা যেটা বলছেন যে এটা কিন্তু বেশ উদ্বেগের, কারণ সর্বশেষ বৃহস্পতিবার বিদ্যুৎ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে সেখানেই বলা হয়েছে যে 3000 মেগাওয়াটের মতো বৃহস্পতিবারেই বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি থাকছে। তাদের হিসেব অনুযায়ী যে বৃহস্পতিবার 17,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মানে চাহিদা আছে, সেখানে 14,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতে পারে, তার মানে 3,000 মেগাওয়াট ঘাটতি। ফলে লোডশেডিং দিতে হবে সারা দেশেই। গত কয়েকদিনে দেশের বিভিন্ন অঞ্চলে গ্রাম পর্যায়ে বিশেষ করে লোডশেডিং হচ্ছে। ঢাকাতেও কোনো কোনো জায়গায় লোডশেডিং হচ্ছে। কোনো কোনো অঞ্চলে 7 ঘন্টা 8 ঘন্টা পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে। এই একটা অবস্থা। সরকারের হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে যে 136টি বিদ্যুৎ কেন্দ্র আছে বাংলাদেশে, তার মধ্যে গ্যাস স্বল্পতার কারণে 13টি, জ্বালানি তেলের কারণে সংকটের কারণে 9টি, রক্ষণাবেক্ষণের কারণে 8টির মতো এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। তো এখন জ্বালানি মন্ত্রী বা বিদ্যুৎ মন্ত্রী যেটা বলছেন যে তারা এই ডিজেল চালিত যেগুলো মানে তেল দিয়ে যে বিদ্যুৎ কেন্দ্রগুলো, যেহেতু গ্যাসের সংকট আছে, ফলে তারা
মানে তেল চালিত ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র যেগুলো বন্ধ আছে, যে মানে 60টি আর 4টি 11টি বন্ধ আছে, সেগুলোকে আবার চালু করার উদ্যোগ নিয়েছেন। তারা বলছেন যে বিদ্যুতের লোডশেডিংটা এখনই সহসাই কমে আসবে তা না, লোডশেডিং করতে হবে কারণ উৎপাদন কম হবে, কিন্তু সংকটটা কিন্তু থাকছেই বিদ্যুতের ক্ষেত্রে। সামনে তো আবার গরমের একটা সিজনও চলে আসছে, গরমের মৌসুম, তারপরে বড় মৌসুম, সেখানে কৃষকের সেচের বিষয়টা আছে, ফলে বিদ্যুৎটা যে গ্রামে রাখা প্রয়োজন সেখানেই একটা সংকট তৈরি হয়েছে। কৃষকরা পানি দেবেন সেই বিষয়টা আছে। এর একটা যদি উৎপাদনের জায়গায় আঘাত হয় তাহলে সেটা বড় আকারে অর্থনীতিতে প্রভাব ফেলবে। সব কিছু মিলিয়েই মানে সংকটের দিকটা বাড়ছে আসলে। এর প্রভাব তো নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারেও আমরা দেখছি, এবং সার্বিকভাবে অর্থনীতিতে এটার প্রভাব আসলে কতখানি? আসলে যদি বলি যে বাংলাদেশে বিগত সময়ের রাজনৈতিক যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির পরে একটা নির্বাচনের মাধ্যমে, জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপির নতুন সরকার এসেছে। এই সরকার মানে 2 মাস বয়সী এই সরকারের সামনে অর্থনীতিতে নানান চ্যালেঞ্জের কথা আলোচনায় ছিল অনেক আগে থেকেই। এখন এই ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক যে জ্বালানি সংকট, সেটার যে প্রভাব বাংলাদেশে পড়েছে, সেইটা এই অর্থনীতির ক্ষেত্রেও চ্যালেঞ্জ বা সংকটগুলো আরও বাড়িয়ে দিয়েছে, যেটা অর্থনীতিবিদরা বলছেন। বেসরকারি একটি গবেষণা সংস্থা সিপিডির খন্দকার গোলাম মোয়াজ্জেম, তার সঙ্গে কথা বলছিলাম। তিনি যেটা বলছেন যে বলা হচ্ছে যে মানে তেল যথেষ্ট মজুদ আছে, সরবরাহ মানে পর্যাপ্ত করা হচ্ছে, এখন সরবরাহ পাম্পগুলোতে বাড়ানো হয়েছে, এটা সরকার দাবি করছে, তারপরেও এই সংকট কেন? তো এইটা তিনি বলছেন যে দ্রব্যমূল্য উপরে এটা মানে ইতিমধ্যেই দাম বেড়েছে, এটা আরও অস্থির হবে বাজার যদি এই অবস্থা চলতে থাকে। তারপর যেটা দেখা যাচ্ছে যে অর্থনীতির মানে ব্যাংক খাত তো এমনিতেই বিপর্যস্ত বিগত সময়ের রাজনৈতিক পরিস্থিতির কারণে। আওয়ামী লীগের 17 বছরের শাসনে ব্যাংক খাত নিয়ে একটা বিপর্যস্ত অবস্থার সমালোচনা তো সবসময় ছিল। সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো মানে চ্যালেঞ্জগুলো নিয়ে সেইটা সামাল দেওয়ার ক্ষেত্রে সরকারের যে পরিকল্পনা বা যে ধরনের চিন্তার কথা, দৃশ্যমান থাকার কথা, সেটি সেভাবে নেই। অর্থনীতিবিদরা সেই অভিযোগটা করছেন। তো এইটি যদি হয় তাহলে অস্থিরতাটা আরও বাড়তে পারে, এটা আশঙ্কা করছেন তারা। কিন্তু কাদের, সরকার তো নানা ধরনের পরিকল্পনার কথা বলছে, সেগুলো কি কাজ করছে না, সামলানো যাচ্ছে না কেন পরিস্থিতি? তারা বিভিন্ন পরিকল্পনা নিচ্ছেন এবং তারা বলছেন যে দৃশ্যমান মানে পরিকল্পনাই তারা নিচ্ছেন, সেটা দাবি করছেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে আমি কথা বলছিলাম, তিনি বলছেন যে তারা সামাজিক খাতে মানে সামাজিক ভাবে মানে যেমন ফ্যামিলি কার্ড দেওয়া, এই ধরনের কর্মসূচিগুলো নিচ্ছেন যাতে মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে না যায়। সেটা তারা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত শুরু করেছেন, যেটা তারা এই বিষয়টাকে লক্ষ্য করে, এই সংকটটাকে লক্ষ্য করে আরও আগাম শুরু করেছেন, সেটা তিনি বলছেন। এবং তিনি বলছেন যে অর্থনীতির ক্ষেত্রে যে সমস্যাগুলোর কথা বলা হচ্ছে সেগুলো তারা বিবেচনায় রাখছেন এবং সেগুলো নিয়ে তারা ভাবছেন। তো এখন যেটা বিষয় হচ্ছে যে অর্থনীতিবিদরা যেটা বলছেন যে এই যে জ্বালানি সংকটের কারণে খোলা বাজার মানে আন্তর্জাতিক খোলা মার্কেট থেকে বা বিভিন্ন বিকল্প জায়গা থেকে উচ্চ মূল্যে তেল আনতে হচ্ছে, 37,000 কোটি টাকার 3 মাসের তেল কেনার জন্য বাড়তি একটা চাপ সরকারের উপরে পড়বে। সেটার জন্য সরকার বিশ্বব্যাংক বা আন্তর্জাতিক সংস্থার কাছে তাকে ঋণের জন্য যেতে হচ্ছে। এই একটা বিষয় রয়েছে, এই চাপটা সামাল দেওয়া বেশ কঠিন, এটা অর্থনীতিবিদরা বলছেন। পাশাপাশি যেটা বলা হচ্ছে যে এখনই যদি এই পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য, মানুষকে আশ্বস্ত করার জন্য পরিকল্পনার কথা না বলা হয়, মানে দৃশ্যমান করা না হয়, তাহলে বিষয়গুলো আরও সংকটটা বাড়বে, মানুষের মধ্যে আরও প্যানিক তৈরি হবে, আতঙ্কটা বাড়বে। তবে অর্থমন্ত্রী যেটা বলছেন যে তারা সামগ্রিক বিষয় বিবেচনায় নিয়েই তারা কাজ করছেন। তিনি দাবি করছেন যে দ্রব্যমূল্য মানুষের সহনীয় পর্যায়ে রয়েছে, সেটা বহাল রাখতে তারা এই মানে সামাজিকভাবে কার্ড দেওয়া, বিভিন্ন ব্যবস্থা নেওয়া, কম মূল্যে মানে কার্ডের মাধ্যমে খাবার সরবরাহ করা, এই বিষয়গুলো তারা নিচ্ছেন, এই পদক্ষেপের কথা তারা বলছেন। তবে আরেকটা বিষয় যেটা করা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে এতদিনে দেখা যাচ্ছে যে সংসদে বৃহস্পতিবার সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি
তিনি সরকার এবং বিরোধী দলের 10 সদস্য নিয়ে 5-10 সদস্য নিয়ে একটি কমিটি করার কথা বলেছেন এবং এই সংকটে কি করা প্রয়োজন এই কমিটি যেন সুপারিশ করে সেই প্রস্তাব তিনি করেছেন। বিরোধী দলের দিক থেকেও এটা সম্মতি দেওয়া হয়েছে জামায়াত ইসলামের পক্ষ থেকেও। ফলে একটা কমিটি হতে যাচ্ছে, তারা সুপারিশ করবেন যে এই জ্বালানি সংকট তার কারণে যে অন্যান্য জায়গাগুলোতে প্রভাব কি করা যায় সেটা ব্যবস্থা নেয়ার জন্য। তবে অর্থনীতিবিদরা বলছেন যে ব্যবস্থা যা নেয়ার দ্রুত নেওয়া প্রয়োজন, না হলে সংকটটা বাড়বে। কাদির, আপনাকে অনেক ধন্যবাদ। সেই সঙ্গে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে রয়েছেন। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।